হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 লাইফ সায়েন্সের পেজ নম্বর হচ্ছে 299 পেজের বিভাগ গ অর্থাৎ 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো যে তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা নিতে চাও তাহলে কীভাবে পিডিএফটা নেবে সেটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো, ঠিক আছে? তো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে পিডিএফ কীভাবে পাবে সেটা আমি বলবো। পিডিএফ নেওয়ার জন্য তোমাদেরকে যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8145150357 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা লিখে রাখো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদের গ্রুপে জয়েন করব। এবং পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি 6টা কোড বলবো, এই 6টা কোড তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে, ঠিক আছে? সেই কোডটা যদি ঠিকঠাকভাবে পাঠাও তাহলে আমি এই পিডিএফটা তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, অনেকে বলছে যে আমি আগের বছর কিন্তু কিছু টাকার বিনিময়ে আমি কিন্তু পিডিএফগুলো দিয়েছি, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের। এখন সেরকম কিছু বলছি না, কারণ যে পিডিএফ আমার রেডি না হলে আমি সেভাবে বলতে পারছি না। কারণ পিডিএফ আমি আগে বলে দেওয়ার পরে যখন পরে চাপে পড়ে যাচ্ছি যে আমাকে দিতে হবে। তো আমার আগে রেডি হয়ে যাক, মোটামুটি 5-6টা সেট কমপ্লিট হলে তারপরে আমি তোমাদের বলবো। যদি কেউ টাকার বিনিময়ে নিতে চাও তো টাকার বিনিময়ে নিবে, আর যদি আমি এই যে কোড বললাম সেই কোডের মাধ্যমে তোমরা পিডিএফটা নিতে পারো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে লাইফ সায়েন্সের 2 মার্কের কোশ্চেনগুলো প্রথম স্কুলের, ঠিক আছে? তো দেখো কি বলেছে, 3 দাগের কোশ্চেন। নিচের 17টি প্রশ্ন থেকে 12টি প্রশ্নের 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে ট্রফিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। পার্থক্য লিখতে বলেছে কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বলে দিয়েছে। 1 নম্বর কি, উদ্দীপকের প্রভাবে, আর হচ্ছে অক্সিন হরমোনের প্রভাবে। এই দুটার উপর ভিত্তি করে আমাকে ট্রফিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো প্রথমে উদ্দীপকের প্রভাবের ক্ষেত্রে লিখি। যে উদ্দীপকের প্রভাবের ক্ষেত্রে দেখো, ট্রফিক চলন কি, যে এই প্রকার চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। ট্রফিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। কিন্তু ন্যাস্টিক চলন কি বলতো, ন্যাস্টিক চলন তোমার যে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। তাহলে উদ্দীপকের প্রভাবের উপর দিয়ে একটা পার্থক্য হয়ে গেল। নেক্সট বলছে অক্সিন হরমোনের প্রভাবে পার্থক্যটা লিখতে হবে। তো ট্রফিক চলনের ক্ষেত্রে দেখো, ট্রফিক চলন হরমোন অক্সিন দ্বারা প্রবাহিত হয়। ট্রফিক চলনের হরমোন অক্সিন দ্বারা প্রবাহিত হয়, কিন্তু ন্যাস্টিক চলন হরমোন অক্সিন দ্বারা প্রভাবিত হয় না। এই গেল আমাদের 1 নম্বর কোশ্চিনের 3-এর 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি যে 6টা কোডের কথা বললাম তার মধ্যে প্রথম যে কোডটা হচ্ছে যে ক্যাপিটাল ই। পিডিএফ নেওয়ার জন্য তোমাদের এই যে কোডগুলো আমি বলছি, টোটাল 6টা কোড বলবো, সেই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো এই 6টা কোড তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে পাঠাতে হবে। যদি ঠিকঠাকভাবে পাঠাতে পারো তাহলে আমি এই ক্লাসের পিডিএফটা তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? তো 6টা কোডের মধ্যে প্রথম কোডটা বলে দিলাম, কি বলো তো, ই। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে কৃষির ফলন বৃদ্ধি, আগাছা দমন ও বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। কৃষির ফলন বৃদ্ধি, আগাছা দমন ও বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকাটা লেখো। তো ভূমিকাটা লিখি। প্রথম 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর পয়েন্ট হেডিং দিচ্ছি যে কৃষির ফলন বৃদ্ধি। কৃত্রিম হরমোন গাছের বৃদ্ধি, কৃত্রিম হরমোন গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ফসলের গুণমান ও পরিমাণ বাড়াতে সাহায্য করে। কৃত্রিম অক্সিন যেমন NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D স্প্রে করলে আম, আপেল, কমলালেবু প্রভৃতি ফলের অকাল পতন রোধ হয়, ফলে ফলন বৃদ্ধি পায়। 2 নম্বর আগাছা দমন। ধান, গম, যব প্রভৃতি শস্যক্ষেত্রে কৃত্রিম অক্সিন
ব্যবহার করে আগাছা নির্মূল করা হয়, এতে ফসলের উপর কোনো স্থায়ী প্রভাব পড়ে না। এগুলো আমাদের 2 নম্বর কোশ্চিনের অ্যান্সার। 3 নম্বর পয়েন্টটা 1 নম্বর কোশ্চিন 2 নম্বর কোশ্চিনের আরেকটা পয়েন্ট আছে যে বীজহীন ফল উৎপাদন, যে কৃত্রিম অক্সিন আইবিএ প্রয়োগ করে পরাগযোগ ও নিষেক ছাড়া উদ্ভিদের বীজহীন ফল সৃষ্টি করা হয়, যেমন পেঁপে, কলা, টমেটো, পেয়ারা ইত্যাদি। বীজহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলে। ওকে, এবার নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন 3 নম্বর বলেছে যে হাইপোথ্যালামাসের অবস্থান ও কাজ লেখো। হাইপোথ্যালামাসের অবস্থান ও কাজ। তো অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্ক থ্যালামাসের নিচে অবস্থিত। অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত কি বলতো? হাইপোথ্যালামাস। এবং কাজ কি? কাজ হচ্ছে হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কাজ হচ্ছে যে এটি ক্ষুধা, তৃষা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন বলছে 4 নম্বর রেমিজেস ও রেকটিসেস কি? রেমিজেস ও রেকটিসেস কি? রেমিজেস হচ্ছে যে পাখির সারা দেহ পালক দ্বারা আবৃত। দুটি ডানার প্রান্তভাগে 23টি করে বড় পালক, যেগুলি ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নে সাহায্য করে, এদের রেমিজেস বলা হয়। কি বললাম? যে পাখির সারা দেহ পালক দ্বারা আবৃত, দুটি ডানার প্রান্তভাগে 23টি বড় পালক থাকে, যেগুলি ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নে সাহায্য করে, এদেরকে আমরা কি বলবো? রেমিজেস বলবো। নেক্সট রেকটিসেস কি? রেকটিসেস হচ্ছে যে পাখির পুচ্ছভাগে 12টি বড় পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, এদের রেকটিসেস বলা হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন, ইতর পরাগযোগ কাকে বলা হয়? ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তার আগে তোমাদের পিডিএফ নেওয়ার জন্য 2 নম্বর যে কোডটা সেটা হচ্ছে 5। 2 নম্বর কোড হচ্ছে সেটা হচ্ছে 5। তাহলে আমার দুটো কোড বলা হয়ে গেল। ওকে, নেক্সট কোড বলে দিলাম 5। তাহলে এবার আসি আমরা কোশ্চেনে। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তার সঙ্গে যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে। তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করব। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ ইনফরমেশন থাকবে, সমস্ত ইনফরমেশন থাকবে এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে। তো আমরা এবার কোশ্চেনে আসি। বলেছে যে ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ইতর পরাগযোগকে একটি অনিশ্চিত প্রক্রিয়া বলা হয় কারণ এই পদ্ধতিটি সম্পূর্ণভাবে বাহকের উপর নির্ভরশীল। ইতর পরাগযোগের জন্য বায়ু, জল, পতঙ্গ, প্রাণীর মতো কোনো না কোনো বাহকের প্রয়োজন হয়। যদি সময় মতো উপযুক্ত বাহক না পাওয়া যায় তবে পরাগযোগ ঘটা সম্ভব হয় না। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করবে যে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলা হয়। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে যখন দুটি প্রকট জিন একসঙ্গে অবস্থান করে তখন একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ না ঘটিয়ে প্রকটতার অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশ করে। এটি হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো যে হিমোফিলিয়া রোগটি পুরুষদের বেশি দেখা যায় কেন? হিমোফিলিয়া রোগটি পুরুষদের বেশি দেখা যায় কেন? অ্যান্সার হবে হিমোফিলিয়া হলো একটি এক্স ক্রোমোজোম সংলগ্ন প্রচ্ছন্ন জিনগত রোগ। পুরুষদের মধ্যে এই রোগটি বেশি দেখা যাওয়ার প্রধান কারণগুলি হলো এক নম্বর হচ্ছে সেক্স ক্রোমোজোমের পার্থক্য। মানুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুটি হলো এক্স এবং ওয়াই। পুরুষদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে,
মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে, এক্স এক্স, ঠিক আছে। 2 নম্বর কারণ হচ্ছে যে একটি মাত্র এক্স ক্রোমোজোম। যে হিমোফিলিয়ার জন্য দায়ী 3টি শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে, যেহেতু পুরুষদের মাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই সেই ক্ষেত্রে ক্রোমোজোমটিতে হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিনটি থাকলে পুরুষটি এই রোগে আক্রান্ত হয়। এই প্রতিরোধ করার মতো দ্বিতীয় কোনো স্বাভাবিক এক্স ক্রোমোজোম পুরুষদের থাকে না। এই দুটো হচ্ছে তার একমাত্র কারণ যে হিমোফিলিয়া রোগটি পুরুষদের বেশি দেখা যায় কেন, তার কারণ এই দুটা, ঠিক আছে। নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো। 8 নম্বর কোশ্চিন বলেছে যে অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকার বিশেষ গঠন। লোহিত রক্তকণিকার বিশেষ গঠন। উটের লোহিত রক্তকণিকাগুলি মানুষের মতো গোল নয়, বরং ডিম্বাকৃতির হয়। এই বিশেষ গঠনের কারণে শরীরের জল কমে গেলেও বা রক্ত ঘন হয়ে গেলেও রক্তনালীর মধ্য দিয়ে রক্তকণিকাগুলি সহজে চলাচল করতে পারে। এছাড়া উট যখন একসাথে প্রচুর জল পান করে তখন তাদের আরবিসিগুলি ফেটে না গিয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 240% পর্যন্ত বড় হতে পারে, ঠিক আছে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, মূত্র ও ঘাম নিয়ন্ত্রণ। মূত্র ও ঘাম নিয়ন্ত্রণ। আর তার আগে তোমাদের 3 নম্বর যে কোডটা সেটা নেক্সট কোডটা বলে দিই, সেটা হচ্ছে 2, ঠিক আছে। নেক্সট কোড হচ্ছে 2। এই কোডগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে ঠিকঠাকভাবে পাঠালে আমি কিন্তু তোমাদের পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা কী হবে, যে মূত্র ও ঘাম নিয়ন্ত্রণ। উট শরীর থেকে জল বের হওয়া রোধ করতে অত্যন্ত ঘনমূত্র ত্যাগ করে এবং তাদের মল খুব শুষ্ক হয়। মরুভূমির তীব্র গরমে উট সহজে ঘুমায় না। এর ফলে বিপাকীয় কাজে ব্যবহৃত জলের অপচয় অনেক কম হয়। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চিন দেখো। ইম্পর্টেন্ট কোশ্চিন, বেশ ভালো কোশ্চিন, যে ডিনাইট্রিফিকেশন কাকে বলে। ডিনাইট্রিফিকেশন কাকে বলা হয়, আর ডিনাইট্রিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর দেখো, যে ডিনাইট্রিফিকেশন হচ্ছে যে মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এই পদ্ধতিকে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন বলা হয়। আর ডিনাইট্রিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে একটা হচ্ছে কী বলতো, থায়োব্যাসিলাস। ডিনাইট্রিফিকেশন, সিউডোমোনাস, এগুলো হচ্ছে তোমার ডিনাইট্রিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম। ওকে, নেক্সট কোশ্চিন 10 নম্বর, যে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব। অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব। 1 নম্বর অর্থাৎ এ নম্বর বলছে যে মৃত্তিকার ওপর প্রভাব। 1 নম্বর হচ্ছে কি মৃত্তিকার ওপর প্রভাব, যে অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার প্রভূত ক্ষতিসাধন করে। কিছু অণুজীব মৃত্তিকার পিএইচের পরিবর্তনে সহ্য করতে না পেরে মারা যায়। অ্যাসিডের প্রভাবে অণুজীবদের উৎসেচক নিষ্ক্রিয় হয়ে পড়ে। 2 নম্বর, যে অরণ্য ও গাছপালার ওপর প্রভাব। যে অ্যাসিড বৃষ্টির ফলে অরণ্য এবং গাছপালার উপর কীরকম প্রভাব পড়ে সেটা, যে অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার পাশাপাশি অরণ্য গাছপালারও ক্ষতি সাধন করে। গাছের পাতা ঝরে পড়ে এবং গাছ শুকিয়ে যায়। খাদ্য শস্যগুলির ওপর জীবসার ও চুন প্রয়োগের মাধ্যমে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব। শস্য ক্ষেত্রে লাইমস্টোন প্রয়োগ করে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা এবং পিএইচ মাত্রায় অস্থায়ী করা হয়। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চিন দেখো। 11 নম্বর কোশ্চিন বলেছে যে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণ পদ্ধতিটি একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। ওকে, তারপরে তোমাদের নেক্সট যে কোড সেটা হচ্ছে স্মল এ। নেক্সট যে কোড হচ্ছে সেটা স্মল এ। এই কোডগুলো আমার হোয়াটসঅ্যাপে ঠিকঠাকভাবে পাঠালে আমি কিন্তু তোমাদের পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমার এই ভিডিওর দেওয়া ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তুমি জয়েন হতে পারো, ঠিক আছে। এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে
11 নম্বর কোশ্চেন বলেছে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তরণ পদ্ধতিটি একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। প্রথমে হবে মুকুল বা কলা, তারপরে হচ্ছে ক্যালাস, তারপরে এমব্রয়েড, প্ল্যান্টলেট আর পরিণত উদ্ভিদ। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12 নম্বর, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। মিওসিসকে হ্রাস ও বিভাজন বলা হয় কেন? তার কারণ যে মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ায় মিওসিসকে হ্রাস ও বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে। তাহলে মিওসিসকে হ্রাস ও বিভাজন বলার কারণ হচ্ছে মিওসিস প্রক্রিয়ার মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ায় মিওসিসকে হ্রাস ও বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের দুটি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। সুন্দরবন অঞ্চলের দুটি পরিবেশগত সমস্যার উল্লেখ করো। এক হচ্ছে নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস করা। যে লবণাম্বু উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সমুদ্রের ঢেউ, বন্যা ইত্যাদি থেকে রক্ষা করে। নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, কৃষি। বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে সমুদ্রের জল নদীপথে সুন্দরবনে প্রবেশ করে এবং নদীর দুকুল ছাপিয়ে স্থলভূমিতে প্লাবন ঘটছে। এই কারণে সুন্দরবনের মাটির অতিরিক্ত লবণাম্ব হয়ে পড়েছে, ফলে কৃষি জমির ফসলের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এই গেল আমাদের 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 14 নম্বর দেখো। আর 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলার আগে তোমাদের নেক্সট যে কোডটা সেটা বলে দিই, সেটা হচ্ছে 3। ঠিক আছে, এই কোডগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে পরপর আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিকঠাক মিলে গেলে আমি তোমাদের সেই পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবং যারা টাকার বিনিময়ে বলছো, অনেকে মেসেজ করছো, তাহলে সেটা আমি যখন আমার কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন তোমাদের বলবো। ঠিক আছে, এখন আমি বলছি না, এখন এভাবেই তোমরা কাজ চালাও। নেক্সট 14 বলছে, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে হয় তা ব্যাখ্যা করো। যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন কি? যে অস্তিত্বের সংগ্রামের সময় যাদের মধ্যে অনুকূল বা উপকারী প্রকরণ থাকে, তারা প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকে। অন্যদিকে যাদের মধ্যে প্রতিকূল বা ক্ষতিকারক প্রকরণ থাকে, তারা প্রকৃতি থেকে হারিয়ে যায়। প্রকৃতি দ্বারা এই যোগ্য জীবের বেঁচে থাকাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন, আর এই লড়াইয়ে জয়ী হয়ে টিকে থাকাটাকে বলা হয় যোগ্যতমের উদ্বর্তন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন হচ্ছে 15 নম্বর, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন। যে ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো? ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণ দাও। ইনসিটু সংরক্ষণ যে প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। উদাহরণ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ এর মাধ্যমে ইনসিটু সংরক্ষণ করা হয়। নেক্সট 16 নম্বর কোশ্চিন দেখো। 16 নম্বর কোশ্চিন বলেছে যে বংশগতির পরীক্ষায় মেন্ডেল মটর গাছ কেন নির্বাচন করেছিলেন, তার 4টি কারণ উল্লেখ করো। 1 নম্বর কারণ হচ্ছে যে মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। 2 নম্বর কি? যে মটর গাছ অল্প স্থানে সহজে বাগানে ফলানো যায়। 3 নম্বর, মটর গাছে অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। 4 নম্বর, মটর গাছ বংশ পরস্পরের নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পূর্ণ খাঁটি অপত্য উৎপাদনে সম্ভব। নেক্সট এবং লাস্ট কোশ্চিন 2 মার্কের এই পেজের লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে কোষচক্রের 0 to 0 G0 দশা কি? G0 দশা হলো যেখানে কোষচক্রটি থেমে যায়, এটি G1 দশায় অবস্থান করে। স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা G দশায় অবস্থান করে। এই গেল আমাদের জীবন বিজ্ঞানের প্রথম স্কুলের প্রথম সেটের 2 মার্কের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবং তার সঙ্গে বলবো, চ্যানেল নতুন থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।